আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফার্স্ট ইয়ার অনলাইন প্রোগ্রামে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ৩৮ নাম্বার লেকচারটা পড়ানো হবে। অধ্যায় ৫ এর জাস্ট শুরু হবে আজকে। তো আজকে তোমরা হয়তো জানো তোমাদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে। সবাই কি এক্সাম অ্যাটেন্ড করেছো? জানো তো একটু ভাইরা? আর যদিও করে না থাকো, যেহেতু আজকে একটা লেকচার হচ্ছে, তো বাকি সময়টা হচ্ছে তোমাদের এক্সাম দেওয়ার জন্যই হচ্ছে সময়টা দেওয়া হয়েছে। তো তোমরা হচ্ছে ক্লাসের পরে অবশ্যই এক্সাম অ্যাটেন্ড করবা। আর তোমরা একটু কষ্ট করে জানাই দাও আমাদের স্ক্রিন এবং সাউন্ড ক্লিয়ার কিনা। একটু কষ্ট করে জানাই দাও যে স্ক্রিন এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমরা হচ্ছে আগামী 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব, 2 থেকে 3 মিনিটের মধ্যে। ওকে, অনেকে লিখতেছো ক্লাসের পরে দিবা, ঠিক আছে, সমস্যা নাই। তোমাদের জন্য যেহেতু ক্লাসের পরে টাইম রাখা হয়েছে এক্সাম দেওয়ার জন্য, তো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করে ফেলবা এক্সামটাতে। তোমাদের টাইমটা কি 11টা পর্যন্ত দেওয়া নাই? সাথ একটু জানাও তো, সবাই একটু জানাও যে তোমাদের টাইম কি এখন 11টা পর্যন্ত দেওয়া নাই? 10টা পর্যন্ত দেওয়া আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে চেষ্টা করব তোমাদের যে প্রোগ্রাম লাস্টের দিকে আছে, তাও যে 11টা পর্যন্ত দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে 2 মিনিট ওয়েট করে দেন ক্লাস শুরু করে দিব। আচ্ছা, মাহফুজ লিখতেছে সেকেন্ড ইয়ার ফুল সিলেবাস পড়ালে কেমন হয়? না, তোমাদের হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা লঞ্চ করা হবে শর্ট সিলেবাসের উপরে লঞ্চ করা হবে। যেহেতু তোমাদের বোর্ড এক্সাম হচ্ছে শর্ট সিলেবাসে হবে, সেই জন্য হচ্ছে আমাদের প্রোগ্রামটা শর্ট সিলেবাসেরই থাকবে। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো? একটু চ্যাট বক্সে কষ্ট করে জানো ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রেজেন্ট শুনতে পাচ্ছো, ভেরি গুড। আচ্ছা, তো আজকের লেকচারটা আমাদের একদমই ছোট একটা লেকচার। আচ্ছা, তো আমাদের আজকে হচ্ছে নিউ চ্যাপ্টার শুরু হবে। হ্যাঁ, আমরা এখন যে 5 লেকচারে শেষ হবে, 5টা না, আরো 2টা বাড়াইছি আমি। হ্যাঁ, তোমাদের 28 তারিখে আর 2টা লেকচার নিবো আর কি। হ্যাঁ, কয়েকদিন আগেই বাড়ানোর সিদ্ধান্ত নিছি, যাতে তোমাদেরকে আস্তে আস্তে অল্প অল্প করে পড়াইতে পারি আর কি। হ্যাঁ, ওকে। তো এই লেকচারটা জীবনমুখী, মানে চ্যাপ্টার 5 যেটা, এটা জীবনমুখী লেকচার। মানে এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনে যা যা দেখতেছে এগুলোর উপরে মোটামুটি হবে আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, পরীক্ষার আগ পর্যন্ত থাকবে রুবাইয়া। হ্যাঁ, ওকে। ওইটা হচ্ছে ওই যে সেট আপ করতেছিলাম আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। চলো, 28, ওইটা কোন চ্যাপ্টার? 28 তারিখ। মানে তোমাদের মোটামুটি কয়টা লেকচার থাকার কথা আমি একটু হিসাব করি। 30, 39, 40,
41 42 পর্যন্ত ছিল না, ওটাকে 44 পর্যন্ত করা হয়েছে আর কি, 43 44 আরো দুইটা ভাগ করা হয়েছে, 7টা করা হয়েছে টোটাল এই চ্যাপ্টারে। তো যাতে হচ্ছে একটু ফ্রিলি রিল্যাক্সলি তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো যায় ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই চেষ্টা করব। ওকে, সো চলো আজকে যেহেতু সময়টা একটু কম, আজকে মানে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমাদের ক্লাস আর কি। তো আমরা আগের দিনের হোমওয়ার্ক গুলা করি। হোমওয়ার্ক গুলা কি করছো গতকালের? প্রথম হোমওয়ার্ক, চলো হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করি। 300 ml 300 ml 0.1 মোলার H2SO4 দ্রবণকে 200 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে মিশ্রিত করা হলো, উৎপন্ন তাপের মান নির্ণয় করো। ওকে, খুব সহজ একটা কোশ্চেন কিন্তু। হ্যাঁ, তো চলো একটু হিসাব করি। এখানে যে ডেল এসটা দেওয়া থাকে ভাইয়া, এটা কি প্রশমন তাপ না? এটা কিসের উপর নির্ভর করে প্রশমন তাপ? H2SO4 সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি 1 মোল পানি? বলো, চ্যাট বক্সে কুইকলি লেখো। এটা কিসের রেসপেক্টে মানটা? 1 মোল পানির সাপেক্ষে, তাই না? 1 মোল পানির সাপেক্ষে। ভেরি গুড, এই তো মনে আছে। তাহলে আগে একটু বিক্রিয়াটা লিখি চলো। H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে লিমিটিং বিক্রিয়কের কথা মনে আছে? বলো তো লিমিটিং বিক্রিয়ক কি? একটু চ্যাট বক্সে লেখো তো ভাই একে। সোডিয়াম সালফেট প্লাস 2 অণু পানি। আচ্ছা, এটা 2 অণু। ওকে, তো লিমিটিং বিক্রিয়ক যে শেষ হয়ে যায়, তাই না ভাইয়া? ভেরি গুড, মাশাআল্লাহ, এই তো পারো। আচ্ছা, তো এখন এখানে প্রশ্নে যা যা দেওয়া আছে, আগে N of H2SO4 টা লিখি। H2SO4 এর মোল সংখ্যা ইকুয়াল টু V লিটার ইনটু S। তাহলে কত আসতেছে? 300 বাই 1000 ইনটু 0.1 বা 0.03 মোল। N of সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু থাকতেছে? V লিটার ইনটু S ইকুয়াল টু কত? 200 বাই 1000 ইনটু 0.2, তাহলে আসতেছে 0.04 মোল। এখন আমরা বিক্রিয়ার হিসাব মতে একটা তথ্য জানি যে এখানে দেওয়া আছে ওই যে রাসায়নিক বিক্রিয়ার সহগ অনুপাত সূত্র যেটা, হ্যাঁ, ও করতে পারেন মোল এমএল হবে, সরি এটা আমাদের এন্ড থেকে ফল, একটু ভুলে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে আর কি স্যার। হ্যাঁ, আচ্ছা, ওকে, তো চলো, হ্যাঁ গুড, সবাই সুন্দর করে অ্যান্সার দিচ্ছ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তো এখানে লিমিটিং বিক্রিয়কটাকে চলো একটু বের করি। দেখো তো, ওর 1 মোল ওর 2 মোলের সমান না? মানে ওর দ্বিগুণ পরিমাণ ওর 1 মোলের পরিমাণের সাথে বিক্রিয়া করে, তাই না? তার মানে আমরা লিখতে পারি না ভাইয়া যে 0.03 মোল H2SO4 is equivalent to 2 into 0.03 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে হচ্ছে 0.06 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। একটু খেয়াল করে দেখবা কি ভাইয়া, আমার এখানে মোল দরকার, মানে পুরোপুরি সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার কতটুকু? 0.06 মোল, কিন্তু আমার আছে কতটুকু? 0.04 মোল। সুতরাং আমরা কি লিখতে পারি? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আচ্ছা, এখন আরেকটা বিষয়, সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। ওকে, এখন আরেকটা ছোট্ট বিষয় একটু চিন্তা করে দেখো তো, পানির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সম্পর্ক কি দেখো তো? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল পানির সমান। তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা আর পানির মোল সংখ্যা একই, ইকুয়াল টু 0.04 মোল। তাহলে দেখো, 1 মোল পানির জন্য ডেল এইচ এর মান কত আসতেছে? প্রশ্ন দেওয়া আছে -57.24 কিলোজুল। তাহলে 0.04 মোল পানির জন্য ডেল এইচ কতটুকু আসবে? 0.04 ইন্টু -57.24। অ্যান্সারটা কতটুকু আসতেছে একটু বলো তো চ্যাট বক্সে, দেখি ভাইয়া একটু ক্যালকুলেট করি, তোমরা একটু ভাইকে ক্যালকুলেট করে বলো। -2.2896 কিলোজুল। সবার সাথে কি অ্যান্সারটা মিলছে ভাইয়া? একটু চ্যাট বক্সে ভাইয়াকে জানাও। 2896 কিলোজুল, বলো সবার সাথে কি মিলছে ভাইয়া? ওকে, ভেরি গুড। হ্যাঁ পরশ, এক্স্যাক্টলি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে বুঝতে পারছো, তাহলে এই ম্যাথটা আমরা তাহলে সবাই পারছি আলহামদুলিল্লাহ, তাই তো? তাহলে এটা নিয়ে আর কারো কোনো সন্দেহ নাই, এটা তাহলে সবাই পারছি ইনশাল্লাহ। ওকে, মাহফুজ আরেকটু কন্টাক্ট করে তো ব্রাঞ্চে, আমি যতটুকু জানি সবার কাছে চলে যাওয়ার কথা।
কোশ্চেন কি শর্ট সিলেবাস? কোশ্চেন আমি যতটুকু জানি যে শর্ট সিলেবাসেই করার কথা, হ্যাঁ। তারপর তোমরা একটু ক্রস চেক করে নিও আর কি, হ্যাঁ। শর্ট সিলেবাসে করার কথা। আচ্ছা, এখনো বই আসেনি। ইরা, এটা কেন? সিটিজির অবস্থা একটু খারাপ, তো হয়তো এখনো পৌঁছাইতে পারেনি, এটা হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, অনেকে কিন্তু পাইছে, আমাকে কিন্তু মেসেজ দিছে অনেকে, হ্যাঁ, যে পাইছে বইটা। আচ্ছা, এরপরে কোশ্চেনটা, চলো এটা একটু পড়ি। এটা নিয়ে হয়তো কয়েকজন একটু সন্দেহ ছিল, তো চলো আমরা একটু এটা অ্যান্সার দেওয়ার ট্রাই করি। এটার দহন তাপের মান যথাক্রমে এত এত এত, ইথানলের সংগঠন তাপের মান কত? বলো তো এটা কি হবে ভাইয়া? হ্যাঁ, থাকবে, মানে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ভিডিওগুলো থাকবে ঐশী, হ্যাঁ। দেখো, সবাই একটু খেয়াল করো, এটা কিভাবে করব। সংগঠন তাপ চাইছে কার? ইথানলের, তাহলে লিখি CH3 CH2OH। এটা সংগঠিত হইতে কি কি লাগছে? 2টা কার্বন প্লাস 6টা হাইড্রোজেন প্লাস হাফ মোল অক্সিজেন, শেষ, এটাই লাগছে। এটার ডেল এইচটা তোমার বের করতে হবে। ওকে, প্রশ্নে কি কি দেওয়া আছে চলো এগুলো পড়ি। প্রথমে ইথানলের দহন তাপ দেওয়া আছে, তাহলে ইথানলে কি কি আছে? CH3 CH2OH। এটার দহন তাপ মানে কতটুকু অক্সিজেন লাগবে সেটা নিয়ে আমার কাজ করতে হবে। অক্সিজেনের হিসাব নরমালি করার দরকার পড়ে না, তারপরে তোমাদেরকে দেখি আর কি, হ্যাঁ। দেখো, যে কয়টা কার্বন থাকবে সেই কয়টা কার্বন ডাই অক্সাইড, 2টা কার্বন আছে তাহলে 2টা কার্বন ডাই অক্সাইড প্লাস যে কয়টা হাইড্রোজেন থাকবে তার অর্ধেক পানি, তাহলে 3টা 2টা 5টা একটা 6টা হাইড্রোজেন, তাহলে অর্ধেক পানি মানে কি 3H2O, শেষ। তাহলে এটার ডেল H1 এর মান দেওয়া আছে কত ভাইয়া প্রশ্নে? -1367 কিলোজুল পার মোল। এখন অক্সিজেনের সমতাকরণ করি। দেখো এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা আর 3টা 7টা, 7টা না? এখানে আছে অলরেডি একটা, আর কয়টা লাগবে? 6টা, তাহলে 3 দিয়ে গুণ দিতে হবে, সমতাকরণ করতেছি আর কি। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম আর কি। এরপর কার্বনের দহন তাপ, কার্বনের দহন তাপ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? কার্বন ডাই অক্সাইড। তাহলে ডেল H2 এর ভ্যালু দেওয়া আছে কত? -393.5 কিলোজুল পার মোল। আচ্ছা, তারপর এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তারপর দেওয়া আছে হাইড্রোজেনের দহন তাপ, তাহলে H2 প্লাস হাফ O2, এখান থেকে আসতেছে হচ্ছে H2O। এটা ডেল H3 এর মান কত দেওয়া আছে ভাইয়া? -285.85 কিলোজুল পার মোল। ঠিক আছে, এখন সমীকরণটা ভাইয়াকে একটু কষ্ট করে বলো তো সবাই কি করতে হবে। ধরো এটা 3 নম্বর সমীকরণ, কোনটার সাথে কত গুণ, কোনটার সাথে কত বিয়োগ, বলো। কোনো সমস্যা নেই জোহরা, অসুবিধা নেই, আমরা এখনই পড়বো আর কি, হ্যাঁ। 3 মোল অক্সিজেন কেন হলে হিসাব করো ভাইয়া, এখানে 3 দুগুণে 6 1 7টা, এই পাশে 4 আর 3 7টা, সমতাকরণ করার জন্য ভাইয়া পরশ। আচ্ছা দেখো, এখানে দেখো বাম পাশে কার্বন, তোমরা শুধু কার্বন আর হাইড্রোজেন মিলাবা, আর কিছু মিলানোর দরকার নেই। কার্বন আছে 2টা, এখানে আছে কার্বন, বাম পাশে একই পাশে থাকতেছে, তাহলে 2 × 2 নাম্বার প্লাস হাইড্রোজেনের আগে 3 দিয়ে গুণ, তাহলে 3 × 3 নাম্বার। অক্সিজেনের হিসাব আনার দরকার নেই, শুধু হাইড্রোকার্বনের হিসাব আনবা, কার্বন হাইড্রোজেন। আর এটা আছে বামে, এটা আছে ডানে, তাহলে -1 নাম্বার। কাটাকাটি করলে সব কেটে যাবে, কোনো ভেজালের কিছু নেই। তাহলে আমার কাছে মেইনলি কি কি থাকবে একটু খেয়াল করো, সবগুলাকে একটু গুণ টুন করি, দেখি কি হয়। সবগুলাকে যদি একটু গুণ করি, জাস্ট ফর এক্সাম্পল, এটার 2 দিয়ে গুণ করলে 2 2 2, এখানে একটা 2 দিয়ে গুণ হবে। আচ্ছা, এরপরটাকে 3 দিয়ে 3, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3 দিয়ে গুণ হবে। আচ্ছা, খেয়াল করো সবাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তাহলে এটা 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 কাটা। অক্সিজেন কয়টা আছে দেখো তো? 2টা আর 3/2 মানে 1.5টা, 2 + 3/2 মানে কত হয়? 3.5টা। 3.5টা থেকে যদি 3টা বিয়োগ দাও তাহলে অর্ধেকটা থাকে, তাহলে হাফ অক্সিজেন থাকতেছে, থাকতেছে 2টা কার্বন থাকতেছে, 3টা হাইড্রোজেন থাকতেছে। আর এটা তো মাইনাস, এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? প্লাস CH3 CH2OH। দেখো যেটা চাইছিলাম সেটা হুবহু বললাম না, খালি এই সমীকরণ ঠিক মতো বসাইলে, তুমি যদি ভুল না করো ভুল হবে না। তাহলে ডেল এইচটা কি হবে আমার? 2 ডেল H1 ডেল H2 প্লাস 3 ডেল H3 মাইনাস ডেল H1। দেখি উত্তরটা কত আসে, সবাই একটু বলো তো।
কোনো কিছু প্লাস মাইনাস হবে না ভাইয়া, যা আছে তা। হুম, দেখো 2 ইন্টু মাইনাস 393.5 প্লাস 3 ইন্টু মাইনাস 285.85 মনে হয়, তাই না? মাইনাস মাইনাস 1367, অ্যান্সার আসে হচ্ছে মাইনাস 277.55 কিলোজুল পার মোল। মোস্ট প্রবাবলি এরকমই আসা উচিত। দেখো তো এরকমই আসছে কিনা। 2 এটা 5 মাইনাস 285.85 1367। 1367। ওকে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস 277.55। ঠিক আছে, এটাই আসছে না? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। দেখছো, কিলোজুল পার মোল শেষ হয়ে গেল। তাহলে এটাও তোমরা পারছো, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এটাও তোমাদের ডান। দুইটা অবজেক্টিভ মানে পারলাম ইনশাআল্লাহ। অধ্যায় 2, 3 জাওয়াদ। আচ্ছা, আমি এটা পিন করে রাখলাম, লাস্টে বলবো ইনশাআল্লাহ জাওয়াদ। টেনশনের কোনো কারণ নাই ভাইয়া। হাইড্রোজেন হিসাব করলে অন্য কিছু এভাবে কেটে যাবে। এক্স্যাক্টলি স্যার, ভেরি গুড। এই তো, হ্যাঁ, হাইড্রোকার্বন কেন নিব? আরে শুধু হাইড্রোকার্বন নিলে, আমি এটা কেন বলছি তোমার হিসাবের সুবিধার জন্য। তাহলে দেখো বাকিটা কাটাকাটি করে অটোই চলে যাচ্ছে। বুঝতে পারছো তানহা? কেন এত কষ্ট করবা? অক্সিজেনের হিসাব করতে গেলে আবার প্যাচ লাগবে, দরকার কি? শুধু কার্বন আর হাইড্রোজেন হিসাব করবে, বাকিগুলো এমনি কেটে যাবে। ঠিক আছে, ওকে। আছে রোহিত, আছে। আচ্ছা, তো চলো একটু সামনের দিকে আগে। ইথেন অণুর প্রমাণ সংগঠন তাপ এত, হাইড্রোজেন এবং কার্বনের পরমাণুকরণ তাপ হচ্ছে এত, অণুতে কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান এত, কার্বন কার্বনের বন্ধন শক্তি কত? প্লাস মাইনাস কেন হইলো? কোনটা প্লাস মাইনাস আছে ভাইয়া? এটা তো এই যে মাইনাস দেওয়া ছিল, তাই এই যে মাইনাস মাইনাস যা দেওয়া আছে তাই, আমি তো কোনো কিছু বানাই নেই। হ্যাঁ, দেখো 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 মাইনাস 1, 2 3 মাইনাস 1, শেষ, কিচ্ছু করিনি আমি, যা আছে তা। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো এটা একটু বোঝার চেষ্টা করি, কি বলছে? কার্বন কার্বন বন্ধন শক্তি। আচ্ছা, আগে একটা সমীকরণ লেখো, ইথেন অণুর প্রমাণ সংগঠন তাপ। ওকে, ইথেন C2H6, এটা সংগঠিত হয় কিভাবে? কি কি দিয়ে সংগঠিত হয় এটা বলো তো? 2টা কার্বন দিয়ে প্লাস 6টা হাইড্রোজেন দিয়ে। মানে যদি একদম সিলি সেন্সে লেখো আর কি, একদম সিলি সেন্সে লেখো, তাহলে এভাবে হয়। ঠিক আছে, আচ্ছা, এটা ডেলএইচ এর মান তোমার দেওয়া আছে -85 কিলোজুল, এটা দেওয়া আছে। আর কি কি দেওয়া আছে ভাইয়া? হাইড্রোজেন কার্বনের পরমাণুকরণ তাপ। তাহলে হাইড্রোজেনের পরমাণুকরণ মানে কি? একটা পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ তাপ দেওয়া লাগবে, তাই না? এটার ভ্যালু দেওয়া আছে। ডেলএইচ ধরো, এটা ধরো 1 ইকুয়াল টু দেওয়া আছে কত? 218। কার্বনের পরমাণুকরণ মানে পরমাণু, একটা পরমাণুতে পরিণত করব, এটার ভ্যালু দেওয়া আছে ধরো ডেলএইচ 2 কত? 715। আর দেওয়া আছে ডেলএইচ অফ কার্বন হাইড্রোজেনের বন্ধন, এটা দেওয়া আছে কত? 413.18 কিলোজুল, এটা দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। সিজিএসও নিতে পারো, এসআইও নিতে পারো, কোনো সমস্যা নেই ভাই। হ্যাঁ, আচ্ছা, এবার ঠান্ডা মাথায় একটা কোশ্চেনের অ্যান্সার দাও তোমরা সবাই। বন্ধন শক্তির ক্ষেত্রে সূত্র কি ছিল? ডেলএইচ আগে বিক্রিয়ক ভাঙতে প্রদত্ত শক্তি মাইনাস উৎপাদ গড়তে নির্গত শক্তি, শেষ। আগে বিক্রিয়কের শক্তি। দেখো এখানে কি কি আছে? 2c আছে না? তাহলে দেখো তো এই সমীকরণকে আমি যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে এটাও 2 দিয়ে গুণ হবে, 2c। তাহলে এখানে আমার কি লাগবে? 2টা কার্বনের শক্তি লাগবে, 2টা কার্বনের শক্তি। তাহলে এখানে লাগবে 2 ডেলএইচ2। এই যে এটা ধরো 3 নম্বর সমীকরণ, এটা ধরো 2 নম্বর সমীকরণ, এটা ধরো 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, তাইলে টেকনিকটা কি? বন্ধন, এটা ভাঙবো, আগে ভাঙতে কি লাগবে? এটারে 2 দিয়ে গুণ করা লাগবে, এই সমীকরণকে করলাম, প্লাস 6টা হাইড্রোজেন লাগবে। হাইড্রোজেন আছে কয়টা? একটা না, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে 6 দিয়ে গুণ করি, সেই ক্ষেত্রে কি হবে? এখানেও একটা 6 দিয়ে গুণ হবে। তাইলে আমার খুব সিম্পল কি আসবে? 6 ইন্টু ডেলএইচ1 আসলো। এটা হলো কি? বিক্রিয়ক ভাঙতে প্রদত্ত শক্তি মাইনাস এবার উৎপাদ গড়তে নির্গত শক্তি। এবার দেখো উৎপাদে কে কে আছে? C2H6, এটা যদি ভাঙো দেখো, দেখো এখানে কার্বন কার্বন বন্ধন আছে কয়টা? একটা। তাহলে ডেলএইচ অফ কার্বন কার্বন বন্ধন
প্লাস, আর কার্বন হাইড্রোজেন কয়টা আছে 1 2 3 4 5 6, তাহলে 6 ইনটু ডেল এইচ অফ কার্বন হাইড্রোজেনের বন্ধন, তাই না? আর এই ডেল এইচ এর মানটা কত দেওয়া আছে -85, তাহলে আসলে লিখি -85 ইকুয়াল টু 2 ইনটু 218 প্লাস 6 ইনটু সরি একটু ভুল লিখছি, 2 ইনটু 715 প্লাস 6 ইনটু 218 মাইনাস এই ডেল এইচ অফ কার্বন কার্বন এটাই তো বের করতে হবে, এটা এরকমই থাকুক, প্লাস 6 ইনটু এটার ভ্যালু কত কার্বন হাইড্রোজেনের 413.18, তাইলে সুতরাং ডেল এইচ অফ কার্বন কার্বন কত আসে চ্যাট বক্সে একটু লিখে দেখো তো সবাই। একই স্বাদ ওভাবেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, একই আসবে অ্যান্সার, সমস্যা নাই, আমি জাস্ট ভেঙে দেখাইলাম আর কি, আর কিছুই না। কত আসবে দেখি, 2 ইন্টু 715 প্লাস 6 ইন্টু 218 মাইনাস 6 ইন্টু 413.18 প্লাস 85, অ্যান্সার আসে 343.92, 343.92 কিলোজুল। বলো অ্যান্সারটা কি মিলছে কিনা সবাই? বুঝতে পারছো? সোজা কিন্তু, বেশি কঠিন কিছু না। সিজিএস ও দিতে পারো মাফরা, সমস্যা নাই, ইচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, না না বেশি লেট হয় না ভাইয়া। আচ্ছা জোহরা আরেকবার ট্রাই করো, এই যে -85 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস তো এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, বাকিটা একদম সিম্পল। হ্যাঁ সবারটাই মিলছে মোটামুটি, হ্যাঁ গুড। সবাই একটু আমাকে একটা মানে সি বা ওয়াই কিছু একটা লিখে দাও যে মিলছে কিনা, হ্যাঁ। আর যারা মিলছে তারা লেখার দরকার নাই, আর যারা এখনো করতেছো তারা একটু লিখে দিও, হ্যাঁ। ওকে মিলছে আলহামদুলিল্লাহ, ওকে ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে অনেকেরই মিলে গেছে আলহামদুলিল্লাহ। সো চলো এবার একটু সামনের দিকে আগেই। লাস্ট হোমওয়ার্ক ছিল, এটা কিন্তু তোমরা সবাই পারার কথা, তাই না? খুবই সোজা ছিল। উদ্দীপকের বিক্রিয়া হাইড্রোকার্বনটির গঠন এনথালপি নির্ণয় করো। হাইড্রোকার্বনটা কি? এটা। গঠন এনথালপি মানে কি? C2H2 কিভাবে গঠিত হইছে? ওই যে স্বাদ, এবার তোমার মতো লিখলাম, দেখো C2 + H2 এভাবে লিখলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমার মতো করে লিখলাম এটা C2 + H2। এটা ডেল H বের করতে বলছে, কি করবো বলো, তোমরাই বলো। একই পাশে আছে 2 নাম্বার, তাহলে 2 নাম্বারকে 2 দিয়ে গুণ দিব, 2 × 2 প্লাস 3 নাম্বারটা যেমন আছে তেমনই থাকবে, মাইনাস 1 নাম্বার। দেখো মিলে কিনা খেয়াল করো, এটারে 2 দিয়ে গুণ দিব। আচ্ছা এখানে একটু সমতা করা নাই, আমি সমতাটা ঠিক মতো একটু করে দেই, 4 5 তাহলে হচ্ছে 5/2। আচ্ছা আর হচ্ছে কার্বন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড H2 + ½ O2 H2। ওকে এবার দেখো 2 দিয়ে গুণ দিব, তাহলে এখানে 2 এখানেও 2, তাহলে এই জিনিসটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করা লাগবে, হ্যাঁ। সমীকরণ সমতাকরণ করা ছিল না আর কি, হ্যাঁ। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আমি কি করছি 2 দিয়ে গুণ করছি 3 দিয়ে, এবার এটাকে মাইনাস করব, মাইনাস 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 মাইনাস, দেখো এটা 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 কাটা, 2 + ½ মানে কি 5/2, এটা 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 কাটা, তাহলে থাকলো কি C2C + H2, এটা মাইনাস তো ওই পাশে গেলে প্লাস C2H2, তাহলে ডেল্টা H = কি আসতেছে, এই যে ইকুয়েশনটা বসাবা, 2 del H2 + del H3 - del H1। তাহলে অ্যানসার কত আসে ভাইয়াকে কুইকলি একটু জানায় দাও। একই একই, সমস্যা নেই ওমর ভাইয়া, ঠিক আছে সমস্যা নেই। 2 × 394 প্লাস প্লাস -286 প্লাস 1300, ওকে 226 কিলোজুল পার মোল। বলো বুঝেছো? ওকে আমার দেখার আগেই তোমরা সবাই অ্যানসার দিয়ে দিছো, থ্যাংক ইউ। সো এই দেখো সোজা, তাহলে চ্যাপ্টার 4 ইনশাআল্লাহ পারবো না, যেখান থেকে কোশ্চেন আসুক বলো তো একটু চ্যাট বক্সে। আচ্ছা তুমি আসলে, আমরা তো বইয়ের বাইরে কিছু দেখাচ্ছি না খুশবু, এভাবে লিখলেও যে খুব ক্ষতি হবে তা না, যদি খুব সমস্যা হয় তুমি ব্রাঞ্চে যোগাযোগ করো, দেখি এটা কোনো একটা ব্যবস্থা করা যেতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা পারবো ইনশাআল্লাহ, তাই না? ওকে ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে চ্যাপ্টার 4 কিন্তু আমাদের টেকনিক্যালি ওভার।
আর চ্যাপ্টার 5 আজকে শুধু একটু স্টার্ট করবো, অল্প কিছু পড়াশোনা করবো, সো টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, চ্যাপ্টার 4 সবগুলাই ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ, আজকে সাবমিট করতে কোনো সমস্যা নেই, নাফিসা, অসুবিধা নেই। চ্যাপ্টার 4 সবগুলো ইম্পর্টেন্ট টপিক। কেপিকেসি ধরবা, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ধরবা, পিএইচ ধরবা, থার্মোকেমিস্ট্রি মানে তাপ রসায়ন ধরবা, কি ধরবা, সবকিছু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। টেকনিক্যাল ওভার মানে চ্যাপ্টার 4 শেষ। হ্যাঁ, এখন চ্যাপ্টার 5 শুরু করবো আমরা। চ্যাপ্টার 4 শেষ। স্টিল তোমাদেরকে বলতেছি, তোমাদের যদি ইনশাআল্লাহ বাফারটাও সোজা, একটু ভালো মতো পড়লে হবে। তোমাদের একটা জিনিস বলতেছি, যতদিন ক্লাস চলবে তোমাদের চ্যাপ্টার 4 নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়ার জন্য রেডি রাখবা। প্রত্যেকটা ক্লাসের শুরুতে ভাইয়া যদি জিজ্ঞেস করি বা শেষে যে কোনো সময় কোয়েশ্চেনটা করে রাখবা আর কি, ভাইয়া পিন করে রাখবো, পরে লাস্টে অ্যান্সার দিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যেটা পড়াবো সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। তোমাদের কাছে কি মনে হয় ভাইয়া, খাদ্য নিরাপত্তা কি জিনিস বলো? নতুন চ্যাপ্টার, যাক বিসমিল্লাহ। আচ্ছা, গুড। বলো, নতুন চ্যাপ্টার, খাদ্য নিরাপত্তা বলতে তোমরা কি বুঝো বলো? খাদ্য নিরাপত্তা বলতে তোমরা কি বুঝো? জীবাণুমুক্ত, ওকে, সেফটি অফ ফুড, ফান্ডামেন্টাল থিঙ্ক, ভেজাল মুক্ত রাখা। অবশ্য এই চ্যাপ্টার কি হার্ড? আরে না, মাহফুজ, সোজা। ভেজালহীন খাদ্য, কেমিক্যাল নাই, নো টক্সিসিটি, সহজ চ্যাপ্টার। খাদ্য সংরক্ষণ, ভেজাল মুক্ত করা, ভেজাল মুক্ত, সেফ টু ইট, ন্যাচারাল, টোটালি, যে যা খেলে ক্ষতি হবে না, হার্মফুল কেমিক্যাল নাই, ভেজাল মুক্ত, বিজ্ঞানসম্মত। আচ্ছা, ফুড ফর হেলদি লাইফ, গ্রিন কেমিস্ট্রি মেনে চলে, ওকে, নাইস কথা। ফুড উইদাউট এনি কন্টামিনেশন, খাদ্যে কেমিক্যাল না মেশানো গ্যাস, ফরমালিন মুক্ত, ফরমালিন মুক্ত। আচ্ছা, অনেক সুন্দর সুন্দর কথা লিখছো, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তো একটা বিষয় থাকে, ছোটখাটো কয়েকটা বিষয় একটু আলোচনা করি শুরুতে। খাদ্য নিরাপত্তা বলতে মূলত যেটা বোঝায়, ধরো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই খুব ভালো আছি, আমরা যারা এই যে এখন লাইভ ক্লাস করতেছি আমরা খুব ভালো আছি। কোন অর্থে? আমাদের কিন্তু প্রতি বেলায় আমরা খাওয়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমরা খেতে পারতেছি, ভেজাল টেজাল যাই হোক খাইতে তো পারতেছি, এটলিস্ট সুস্থ আছি, এটাই অনেক বড় একটা জিনিস। আমরা জীবন চলতে হইলে, আমাদের হাঁটাচলা করতে হলে, কাজ করতে হলে আমাদের কিন্তু খাদ্য দরকার। তো আমরা যেহেতু খাদ্য পাচ্ছি, তো এটা একটা ভালো দিক। কিন্তু অনেক দেশ আছে, অনেক জায়গা আছে যেখানে মানুষ কিন্তু আসলে 3 বেলা তো দূরের কথা, 1 বেলাও খেতে পায় না। এটা অনেকগুলো কারণ হতে পারে। এক, খাদ্যের উৎপাদন ওরকম বেশি হয় না। 2, মানুষের খাদ্যের অভাব থাকে আর্থিকভাবে অসচ্ছলতার কারণে। হ্যাঁ, ওখানে দাম অনেক বেশি, বা যতটুকু বেশি ওইটাও সে হয়তোবা তার বাজেটে এটা হয় না, এরকম অনেক বিষয়াদি থাকে। তো খাদ্য নিরাপত্তা বলতে আসলে ওভারঅল সবকিছুকেই বোঝায়, যে এমন একটা খাদ্য খাবো যেটা আমার শরীরে কোনো ক্ষতি করবে না। খাদ্যটা অবশ্যই আমার সাধ্যের মধ্যে থাকতে হবে, এবং ওই খাদ্যটা আমি সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। মানে আমি ওই যে আমরা হাসান একটু 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 করে খেয়ে বাকি পুরোটা ফালাই দিই, এটা কিন্তু খুব গুনাহের কাজ এবং খারাপ কাজ। আজকে আমি একটা জিনিস ফেলে দিচ্ছি, এটা কিন্তু অনেক মানুষ খেতে পারতেছে না, ব্যাপারটা বুঝছো? তো খাদ্যের নিরাপত্তা যে বিষয়টা আছে, এই নিরাপত্তা বলতে ওভারঅল সবকিছুকেই বুঝায়। সো তার আগে একটা মজার জিনিস জিজ্ঞেস করি, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে কবে বলতে পারবা কেউ? বলো। যাক, আলহামদুলিল্লাহ। ওয়ার্ল্ড ফুড সেফটি ডেটা কবে, কেউ কি বলতে পারবে? গুগল করো, বলতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, গুগল করে আসো, কোনো সমস্যা নেই। না না, সেফটি ডে কবে? ডে ডে ডে, দিন দিন, জুন 7 আর কি আসলে। হ্যাঁ, জুন 7কে ওয়ার্ল্ড সেফটি বা ফুড সেফটি ডে বলা হয় আর কি। হ্যাঁ, তো এখন জুন 7-এ যে ফুড সেফটি ডেটা হয় সেটা আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওনারা মেইনলি প্রচারণা করেন। এছাড়াও FAO, ফুড অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে তারা, FDA তারা, এরা হচ্ছে মোটামুটি এগুলা প্রমোট করে। তো এখানে কি প্রমোট করা হয়? এই যে এইসব বিষয়গুলো, যে খাদ্যের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো। তাহলে খাদ্যের নিরাপত্তা সংক্রান্ত বিষয় 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে মূলত। হ্যাঁ, তো চলো নিরাপত্তা সংক্রান্ত বিষয় 3টা বিষয় একটু জেনে নিই। প্রথম কথা হচ্ছে, এই যে খাদ্যের নিরাপত্তা 3টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এক, খাদ্যের পর্যাপ্ততা, মানে ফুড অ্যাভেইলেবিলিটি, মানে
দেশীয় উৎপাদন মানে আমাদের লোকালি আমরা যেগুলো উৎপাদন করি সেটাকে বলা হয় দেশীয় উৎপাদন, অথবা যেটা আমরা এখানে উৎপন্ন করতে পারি না স্টিল আমাদের দরকার, সেটা তো আমরা আমদানি করি, তাই না? দেশীয় উৎপাদন বা আমদানির মাধ্যমে সরবরাহকৃত উপযুক্ত মানের পর্যাপ্ত পরিমাণে খাদ্যের মানে প্রাপ্যতা। খাদ্যটাকে পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, কারণ খাদ্যের অভাব দেখা দিলেই কি হয়, দাম বেড়ে যায়, আমাদের নাগালের বাইরে চলে যায়, তো তখন আমাদের একটু মানে খালি পেটে থাকতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে খাদ্যের সহজলভ্যতা, ফুড অ্যাক্সেসিবিলিটি। খাদ্যের সহজলভ্যতা হচ্ছে যে এটা আমি যাতে আমার সাধ্যের মধ্যে থাকে, আমি যাতে খাদ্যকে সহজে পেতে পারি, খাদ্য যাতে বিলাসিতা না হয়, খাদ্য যেন প্রয়োজন হয়, ব্যাপারটা বুঝছো? যে ব্যক্তির প্রয়োজনীয় পুষ্টিমানের খাদ্য কেনার অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে, মানে এর এতটুকু ব্যবস্থা করে দিতে হবে। ধরো ইউএসএ তে একটা খাবারের দাম হচ্ছে $5। এখন ইউএস এর জন্য এটা, ইউএসএ তে জীবনযাত্রার মান অনেক উন্নত, ওখানে টাকা পয়সা বা ওখানে যে ডলারের ভ্যালু সেটা অনেক বেশি, প্লাস ওখানে বেতন টেতনও মোটামুটি বেশ ভালো। কিন্তু ওই $5 খাদ্যটা যদি বাংলাদেশে বিক্রি করতে যাই, $5 সম্ভবত 555 টাকার আশেপাশে, তাহলে এটাই কিন্তু আমাদের জন্য অনেকটা, অনেক মানুষের জন্য এটা কিন্তু মানে সহজলভ্য নয়। তো এরকম ব্যাপারটা, মানে খাদ্যকে সহজলভ্য হইতে হবে, এজন্য কি করতে হবে, বেশি বেশি উৎপাদন করতে হবে। এখন বেশি বেশি উৎপাদন মানে কি, বেশি বেশি উৎপাদন মানে কিন্তু আবার মানে মনে করো বেশি উৎপাদন বলতে যেটা বোঝায় বেশি মানে ভূমি, বেশি ভূমির মধ্যে বেশি উৎপাদন করা, আসলে ওইটা না, অল্প ভূমির মধ্যে বেশি উৎপাদন করা, এটা হলো বেশি উৎপাদন বলে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো খাদ্যের সঠিক ব্যবহার, ফুড ইউজ, এটার অর্থ হচ্ছে এটি হলো ব্যক্তির দেহে প্রয়োজন মতো পুষ্টিমান সম্পন্ন খাদ্য গ্রহণ করলে, এটা আমাদের প্রয়োজন মতো গ্রহণ করতে হবে। ধরো আমার মাংস বেশি পছন্দ, আমি খালি মাংস খাইতেই থাকলাম, প্রোটিনের চাহিদা পূরণ হবে, শর্করা, স্নেহ, এইসব জাতীয় যে আছে ওগুলা কেমনে পূরণ হবে, হবে না তো, ওইটাই বলতেছি। তো এই জিনিসপত্রগুলো একটু মাথায় রাখতে হবে। তো এই জন্য ব্যক্তির জ্ঞান, পর্যাপ্ত পানি গ্রহণ না করলে কিন্তু অনেক সমস্যা হয়, তো এটা করতে হবে, স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। তো এই তিনটা হচ্ছে মূলত আমরা বলি খাদ্য নিরাপত্তার ভিত্তি। তো যদি কখনো প্রশ্ন আসে যে ভাইয়া খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা, উত্তর হবে তিনটি। কি কি? খাদ্যের পর্যাপ্ততা বা ফুড অ্যাভেলেবিলিটি, পর্যাপ্ত পরিমাণ খাদ্য অ্যাভেলেবল থাকতে হবে, এটা দেশে উৎপাদন করা হোক অথবা বিদেশে থেকে আমদানি করা হোক না কেন। খাদ্যের সহজলভ্যতা, মানে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা যাতে অতটুকু অ্যাটলিস্ট থাকে, বা আমাদের খাদ্যটা এমন ভাবেই যাতে দামটা নির্ধারণ করি আমরা, যেন আমাদের অর্থনৈতিক সামর্থ্যের মধ্যে থাকে, মানে একদম লোয়েস্ট থেকে হাইয়েস্ট সবাই যেন খাদ্যের সহজলভ্যতাটা ফিল করতে পারে। খাদ্যের সঠিক ব্যবহার হচ্ছে, ধরো ওই তো মানে কতটুকু খাদ্য খাওয়া দরকার ওইটুকু যাতে মিনিমাম আমরা খাই, হ্যাঁ, ওই নলেজটা, ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য, এগুলো যাতে আমাদের নলেজ থাকে, পানি যাতে ঠিক মতো খাই, ভালো খাবার যাতে খাই, সেটা আর কি আসল কথা। ওকে, তারপর চলো একটু সামনে আগাই। খাদ্য নিরাপত্তায় রসায়নের মুখ্য ভূমিকা অনস্বীকার্য। আচ্ছা, কেমিস্ট্রি কিভাবে খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখতে পারে তোমাদের কি মনে হয়, একটু বলো তো চ্যাট বক্সে, কেমিস্ট্রির ভূমিকাটা কি হইতে পারে খাদ্য নিরাপত্তায়, তোমাদের কি মনে হয়? হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ। এই যে ফার্টিলাইজার মানে কি, সার হিসেবে ইউজ করতে হয়, প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতে পারি, তারপর হ্যাঁ পচতে দেয় না, সংগ্রহ করতে পারে, প্রোডাকশনেও তো হেল্প করতে পারে, তাই না? ওকে, ভিনেগার, ওকে, ভেরি গুড, অনেকভাবে সাহায্য করে, আচ্ছা গুড। নতুন পরিজাতি সৃষ্টি, হ্যাঁ গুড। বাফার সলিউশন ব্যবহার করে আচারকে জীবাণুমুক্ত, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, কেমিক্যাল সাবস্টেন্সের ইউজেস লাইক ইনসেকটিসাইড রিলিজ, হ্যাঁ গুড। খাদ্যের গুণগত মান রক্ষা, জীবাণুমুক্ত থাকে খাদ্য উৎপাদন, গুড। অনেক কেমিক্যাল ব্যবহার খাবার ভালো রাখে বেশি, হ্যাঁ ভেরি গুড, মাশাআল্লাহ, তো অনেক কিছু বলতে পারছো। হ্যাঁ, তো ওইটাই আর কি, দেখো খাদ্য নিরাপত্তায় রসায়নের মুখ্য ভূমিকা রয়েছে। তবে এই ক্ষেত্রে রসায়নের ভূমিকা দুটি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে দেখো খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রসায়নের ভূমিকা, মানে খাদ্যের যে উৎপাদনটা আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন জেনেটিক্যালি মডিফাইড জিনিসপত্র ব্যবহার করতে পারি। যারা বায়োলজিতে আসো তারা কিন্তু জানো যে বিভিন্ন জিন টিন ইয়ে করে, জিনোম সিকোয়েন্স গুলা চেঞ্জ করে আমরা অনেক কিছু করতে পারি। এছাড়া বিভিন্ন সার ব্যবহার করতে পারি, হ্যাঁ, খাদ্যের মান বাড়াইতে পারি, বিভিন্ন কোয়ালিটি বাড়াইতে পারি, এগুলা। আর এটা হচ্ছে উৎপাদিত খাদ্যবস্তুকে দীর্ঘকাল সংরক্ষণে রসায়নের ভূমিকা। মনে করো খাদ্য উৎপাদন করতেছি খুব ফ্রেশ, বাট প্রয়োজন হচ্ছে বেশি উৎপাদন হয়ে গেছে, তাহলে নষ্ট হয়ে যাবে না? এখন ওগুলো তো সংরক্ষণ করতে হবে, ওগুলো সংরক্ষণ করার জন্য যে বিভিন্ন হিমায়ক যন্ত্র, ফ্রিজিং, কুলিং, এগুলো আছে না, ওইসব ব্যাপারেও কিন্তু কেমিস্ট্রির ভূমিকা আছে। আসলে আমাদের ফুল দেহটাই কেমিস্ট্রির, সবকিছুই কেমিক্যাল ইকুইপমেন্ট দিয়ে তৈরি। সো আলটিমেটলি কেমিক্যালের ভূমিকা সব জায়গাতেই অনেক বেশি আর কি। হ্যাঁ, না টেকনিক্যালি না, বাট ভালো অর্থ ব্যবহার করা যেতে পারে রুয়াদ। হ্যাঁ, আচ্ছা,
তারপর যদি আসি, দেখো তোমাদের জন্য প্রথম কুইজ, দেখি এটা অ্যান্সার করতে পারো কিনা। ভাইয়া কুইজটা লঞ্চ করে দিচ্ছি, তোমাদের সবার জন্য 1 মিনিট সময়, দেখি ঠিক মতো একটা অ্যান্সার দাও, ট্রাই করে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো পোলটা দেখি ক্লোজ করে দেই। ওকে, আমাদের স্বাভাবিক, এটা খুবই কনফিউজিং, এই চ্যাপ্টার থেকে খুবই কনফিউজিং কোয়েশ্চেন আসে। হ্যাঁ, আচ্ছা, আমি দেখি মোটামুটি অল্প সংখ্যক মানুষ ঠিক অ্যান্সার দিছো, তো টপ 10 কে আমি একটু নাম ডাকি, একটু দাঁড়াও, আগে একটু লোড হোক। ওকে, লিডার বোর্ডটা একটু দেখি। রূপা, বুশরা, মিলি, সামি, মাহবুবুর রহমান তানহা, তাসপিয়া, তাইবা, নওশিন, আফরোজা, ওমর। ভেরি গুড, থ্যাংক ইউ। টপ 10 এর নামটা বললাম আর কি। এখন আসলে এটা ব্যাখ্যা করি, জিনিসটা আসলে কি বা জিনিসটা আসলে কেন হবে এই জিনিসটা। হ্যাঁ, এটা একটু বুঝাই। দেখো, সমস্যা নেই না। দেখো, খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটা? দেখো, খাদ্য বিপণন নিরাপত্তার সাথে সম্পর্কিত না। খাদ্য সংরক্ষণ হচ্ছে এটা, মানে খাদ্য সংরক্ষণ একটু আগে আমরা যেটা বললাম, এটা আমরা কিসের জন্য বললাম? দেখো তো, নিরাপত্তার সাথে কিন্তু সংশ্লিষ্ট না, এটা হচ্ছে মনে করো মুখ্য ভূমিকার সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাও হবে না। অধিক খাদ্য উৎপাদন মানে অধিক জমিতে খাদ্য উৎপাদন, এটাও হবে না। টেকনিক্যালি ভাইয়া যেটা বলছিলাম যে আমাদের কি হইতে হবে, ফুড অ্যাভেলেবিলিটি, পর্যাপ্ত খাদ্য থাকতে হবে। এটা কিভাবে? উচ্চ ফলনশীল ফসল যদি উৎপাদন করি, অল্প জায়গাতে উচ্চ ফলনশীল ফসল, তাহলে কি হবে, আমাদের খাদ্যের পরিমাণ টেকনিক্যালি বাড়বে। এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অ্যান্সারের মধ্যে পড়ে, এজন্য অ্যান্সার হবে বি। ঠিক আছে, এই জন্য অ্যান্সার হবে বি, বুঝছো? আচ্ছা, এবার আগাই। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রসায়নের ভূমিকা বলো, তোমরা বলো, খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রসায়ন কি কি ভূমিকা পালন করতে পারে, বলো। না না, বি হবে, বি। বলো, খাদ্য উৎপাদন বৃদ্ধিতে। বিপণন মানে মার্কেটিং, মার্কেটিং। ধরো যে আছে না, এই খাবার খান সুস্থ হয়ে যাবেন, এরকম মার্কেটিং আর কি। হ্যাঁ, আচ্ছা। না না, বায়োলজির মতো না, এটা একটু সোজা। পোকামাকড় দমনে সাহায্য করে, সারের ক্ষেত্রে ব্যবহার হয়, কেমিক্যাল সার ব্যবহার করে সার হিসেবে ইউজ হয়। ওকে ওকে ওকে, নাইস নাইস, সুন্দর কথাবার্তা বলতেছো, মাশাআল্লাহ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, সবকিছু দিই। আচ্ছা, আমরা মূলত যেটা বলবো যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এই 3 ধরনের সার আমাদের রাসায়নিক ক্ষেত্রে খুব বেশি পরিমাণে হেল্প করে। তো এই সারগুলোর ভূমিকা আসলে খাদ্যদ্রব্য উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করে রাখে। তো চলো এগুলো একটু দেখি। প্রথম যেটা দেখবো, নাইট্রোজেন। এইগুলো আমি ভাইয়া স্লাইড গুলো যদি ঠিক মতো পড়ো না ভাইয়া, তোমাদের জন্য খুব উপকার হবে, বুঝছো? স্লাইড গুলাতে খুব সুন্দর করে এগুলো সাজানো আছে। পড়ার চেষ্টা করো আর কি ভাইয়া। হ্যাঁ, দেখো, সার কি কি আছে নাইট্রোজেন রিলেটেড? একটা হচ্ছে সবচেয়ে বহুল আলোচিত হচ্ছে ইউরিয়া সার। ইউরিয়ার মধ্যে এছাড়া কি কি আছে? অ্যামোনিয়াম নাইট্রেট থাকতে পারে, অ্যামোনিয়াম সালফেট থাকতে পারে। হ্যাঁ, এরা কি কি করে তলব করি একটু দেখো। নাইট্রোজেন ডিএনএ এনজাইম অ্যামিনো অ্যাসিড গঠনে ভূমিকা পালন করে। নাইট্রোজেন ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বলি না আমরা, ওটাতে নিউক্লিওটাইড নিউক্লিওসাইড থাকে বলি না? তো আলটিমেটলি নাইট্রোজেন তো ওখানে থাকতেছেই, এটা গঠনে ভূমিকা রাখে। প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পলিমার, এটাও আমরা জানি। প্রোটিন ছাড়া গাছপালা শুকিয়ে যায়, মারা যায়। ক্লোরোফিল গঠনে, ক্লোরোফিল ওই যে সালোক সংশ্লেষণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করে, ক্লোরোফিল ঘটনেও নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাইট্রোজেনের অভাবে পাতায় ক্লোরোফিল তৈরি হয় না, এই অবস্থাকে বলা হয় ক্লোরোসিস। এই অবস্থাকে বলা হয় কি? ক্লোরোসিস। এই যে কয়েকটা অবজেক্টিভ আমি দাগাই দিচ্ছি আর কি, ওগুলো পড়লেও হবে আর কি। হ্যাঁ, অর্থাৎ এরা উদ্ভিদের বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে। তাহলে নাইট্রোজেনের ভূমিকাটা বুঝতে পারছো সবাই? প্রচন্ড গুরুত্বপূর্ণ কিন্তু।
নাইট্রোজেন ছাড়া ক্লোরোফিল গঠন হয় না, ক্লোরোসিস হয়, তাহলে সালোক সংশ্লেষণ হবে না, ঝামেলা হবে, বৃদ্ধি হবে না উদ্ভিদ। সো আমাদের খাদ্য সংকট পড়বে। সো এই জন্য নাইট্রোজেনের সারগুলো আমরা ব্যবহার করি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, প্যারালাল টেক্সট থেকেই নেওয়া, এগুলো প্যারালাল টেক্সটে থাকবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, তারপর দেখো পটাশিয়াম আছে, ফসফরাস আছে, দুইটা একটু পড়ে ফেলি। পটাশিয়াম, ফসফরাস কে কোথায় কাজে লাগে দেখো। পটাশিয়ামের সারগুলো হচ্ছে মিউরেট অফ পটাশ বা পটাশিয়াম নাইট্রেট, দুইভাবে কাজ করতে পারে। তো পটাশিয়াম উদ্ভিদ টিস্যুতে পানি, পুষ্টি উপাদান ও কার্বোহাইড্রেট পরিবহনের দায়িত্ব পালন করে। মানে পটাশিয়াম হচ্ছে পটাশিয়াম পরিবহন, মানে ও হলো ট্রান্সপোর্ট ম্যানেজার, ঠিক আছে। এন্ড পটাশিয়াম অভাব হলে কি ট্রান্সপোর্ট হবে না, তার মানে কোনো কাজে ঠিক মতো হবে না, ঝামেলা। কিছু নির্দিষ্ট এনজাইম সক্রিয়করণে এরা ভূমিকা রাখে, যা প্রোটিন, স্টার্চ ও অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি, এটিপি হচ্ছে শক্তি উৎপাদন করার কারখানা, মাইটোকন্ড্রিয়া, পড়ছো না বায়োলজিতে? হ্যাঁ, আচ্ছা, এই দেখছো মিলতেছে, একটু কমন পড়তেছে না, এসএসসির বায়োলজিতে ছিল তাই না? আচ্ছা, এই এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এগুলাতে আসলে কে থাকে? পটাশিয়াম থাকতেছে, বা এগুলোকে হেল্প করে আর কি, উৎপাদনে ভূমিকা রাখে। উদ্ভিদের ফুল ফল ধারণকে ত্বরান্বিত করে হচ্ছে পটাশিয়াম। তাহলে পটাশিয়াম না থাকলে কি হবে? ফুল ফল ঝরে পড়বে। একটা আমের গাছ আছে, পটাশিয়াম সার দাও না, হঠাৎ করে তাকায় দেখলে আমও নাই, কিছুই নাই, তার মানে কি পটাশিয়ামের অভাব আছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ভেরি গুড মাহাদি, এনার্জি কয়েন, গুড। এবার হচ্ছে ফসফরাস। ফসফরাস কি কি আকারে থাকে? ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি, অথবা এটাকে কি বলা হয়? মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। এই যে দেখো, মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এটাকেই বলা হয় ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি। এছাড়া ডাই অ্যামোনিয়াম ফসফেট আকারেও থাকতে পারে, বা ডিএপি বলে এটারে। তো দেখো, ফসফরাস ফসফেট মূলক আকারে ডিএনএ গঠনে ভূমিকা রাখে। ওই যে নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে? নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড, তাই না? এটা থাকে। এটি উদ্ভিদের, এই যে ডিএনএ ক্ষেত্রে তো আসলে, এটি উদ্ভিদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত, যার মধ্যে আছে শক্তি স্থানান্তর, এটিপির এক্সচেঞ্জ করা, সালোক সংশ্লেষণ করা, শর্করা স্টার্চের মধ্যে রূপান্তর করা। ওই যে আমরা যে সারাদিন দৌড়াদৌড়ি করি, কাজ করি, শর্করা স্টার্চের মধ্যে আন্তঃরূপান্তর আমাদের শক্তি যোগায়, এটার ক্ষেত্রে কিন্তু ফসফরাস বেশ ভালো ভূমিকা রাখে। উদ্ভিদের মধ্যে পুষ্টির গতিবিধি নিয়ন্ত্রণ করে, মূলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার যদি মূলের বৃদ্ধি ঠিক মতো না হয়, ও কিভাবে লবণ শোষণ করবে, কিভাবে সে ঠিকঠাক নিজেকে পরিচালনা করবে? তো এজন্য এর অভাবে গাছের মূলের বৃদ্ধি হ্রাস পায়। মূলের বৃদ্ধি হ্রাস পাওয়া মানে কি? পুরো উদ্ভিদটাই ক্ষতিগ্রস্ত হয়। তাহলে দেখো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই, আর কিছুই না। তাহলে বলো, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, খুব অল্প অল্প কথায় লেখা আছে, সুন্দর মতো এটা পড়লে আমাদের মোটামুটি সিকিউ এর জন্য কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা জাস্ট নামের জন্য আর কি, আর কিছুই না। এটা হচ্ছে 3 অণু করে থাকে আর কি, বুঝছো মিম? এই ওকে। সো তারপর যদি আমরা একটু আগে আসি, দেখো আচ্ছা, আমরা চেষ্টা করব, যেহেতু আজকে লেকচারটা একটু ছোট, আমরা নামাজের ব্রেকটা একটু পর দিব, বুঝছো? মানে নামাজের কোনো ব্রেকটা আপাতত দিব না, আমরা ডিরেক্টলি ক্লাসটা শেষ করেই নামাজের ব্রেক সহ সবকিছুতে চলে যাবো আর কি। নইলে নামাজের ব্রেক দিলে আরো অনেক বড় লেন্দি হয়ে যাবে জিনিসটা, বুঝছো? এজন্য আজকে আমরা টার্গেট হচ্ছে আর 10টা মিনিটের মধ্যে এটা শেষ করে দেন জিনিসটা আগানোর। হ্যাঁ, আচ্ছা, সারের নাম ও কাজগুলো মুখস্থ রাখা উচিত ভাইয়া, বুঝছো? না না, এই চ্যাপ্টারে ম্যাথ নাই এই চ্যাপ্টারে ম্যাথ নাই, তবে এই চ্যাপ্টারটা পড়ে মজা পাবা। মানে এই চ্যাপ্টারে অনেক এমন ইনফরমেশন আছে যেটা বাস্তব লাইফে তুমি করো বাট জানো না, বুঝছো? আচ্ছা, তো দেখো, খাদ্য সংরক্ষণে বাধা মানে কি? খাদ্য সংরক্ষণ করতে বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করে কে? প্রথম, বিভিন্ন অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা খাদ্যদ্রব্য যদি আক্রান্ত করে, তাহলেই তো খাদ্যদ্রব্যটা সংরক্ষণ করা যায় না, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এটা একটা। আর এটা হচ্ছে পরিবেশে বায়ুর আর্দ্রতা, তাপমাত্রা পরিবর্তন। আচ্ছা, শীতকালে কিন্তু খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়, কারণ পরিবেশ ঠান্ডা থাকে। কিন্তু গরমকালে, এই যে গরমকালে এসে দেখবা একটা তরকারি রান্না করছে আম্মু, একটু পর দেখবো গন্ধ এসে পড়ছে। তাপমাত্রা এত বেশি আপ ডাউন করে যে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, এই যে বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা পরিবর্তনের কারণে। এই দুইটা হচ্ছে ভাইয়া কি? খাদ্য সংরক্ষণে বাধা। একটা কোশ্চেন করছে ভাই, এই চ্যাপ্টার থেকে সিকিউ থাকে, বিলিভ করবা না, এই চ্যাপ্টার থেকে এবার বইতে 3টা কোশ্চেন আসছে, অধ্যায় 5-এ, বুয়েটে অ্যাডমিশনে। এইচএসসি তে তো কোশ্চেন আসেই, বইতে আসছে, ভিনেগার থেকেই আসছে সবগুলো আর কি। আর সিকের ওয়েটে অবজেক্টিভ আসছে এই চ্যাপ্টার থেকে, মানে প্রথম অংশ থেকে, খাদ্য সংরক্ষণ থেকে। আস্তে আস্তে আমরা দেখবো, সমস্যা নেই, বাট অনেক ইম্পর্টেন্ট এবং খুবই মানে সহজ সহজ কোশ্চেন আসছে। আমরা অনেকে কি করি, এই চ্যাপ্টারটা বোরিং মনে হয় তো স্কিপ করে ফেলাই দিই, বাট এটা অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হ্যাঁ, আচ্ছা, কারণ কেমিস্ট্রি চ্যাপ্টার আছেই কম ভাইয়া, বুঝছো? মুন্না, জহুর হোসেন পারি না, সমস্যা নাই, জহুর হোসেন যখন পড়বো ইনশাল্লাহ পারবো। আচ্ছা, হ্যাঁ, ইম্পর্টেন্ট চ্যাপ্টার অবশ্যই। আচ্ছা, তারপর দেখো, খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ একটু আগে তো দেখলাম। 1 নাম্বার অণুজীবগুলো, মানে কি? জীবাণু, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড দ্বারা পচন। 2 নাম্বার এনজাইম বা উৎসেচক দ্বারা অক্সিজেনের জারণ। ওই যে আপেল কাইটা রাখো না, আপেল কাইটা রাখো, আপেল কাইটা রাখলে দেখবে কি কালো কালো হয়ে যায় না, খাইতে ইচ্ছা করে না, দেখতে ঘৃণা লাগে। তো এটা কেন হয় জানো? খোলা বাতাসের সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, জারণ হয়েছে এই কারণে। হ্যাঁ, আরেকটা হচ্ছে মাঝে মাঝে ফাঙ্গাস টাঙ্গাস ধরে যায় না খাবারের মধ্যে, দেখতে তো বিশ্রী লাগে,
আবার মাঝে মাঝে ধরো তুমি একটা জিনিস খাইলা, খাইয়া দেখলে মানে দেখতে ভালো লাগতেছে, খেয়ে দেখলে কি জিনিসটা আর ভালো লাগতেছে না, হয় বেশি কটা হয়ে গেছে, মানে কেমন জানি একটু চাল চাল লাগতেছে, মানে নষ্ট হয়ে গেছে। এগুলো হয় বিভিন্ন মানে আয়নের কারণে, বিভিন্ন আয়ন জারণ বিজারণ করে খাওয়ার টেস্টটা নষ্ট করে দেয়, ঠিক আছে, এরকম ব্যাপারটা হয়। ওকে, হ্যাঁ, মোল্ডস মানে হচ্ছে এই যে ব্যাকটেরিয়াটা, ছত্রাক, ছত্রাক মোল্ডস এরকম আর কি। হ্যাঁ, এই আচ্ছা, এইগুলার সাথে তোমরা আসলে পরিচিত। শুটকি কি খাও তোমরা, বলো তো? বাংলা, বাংলা আসে মাহফুজ। আচ্ছা, অনন্যা, শুটকি যারা খাও খাও অথবা তো জানো শুটকি জিনিসটা কি। শুটকি জিনিসটা হচ্ছে শুকানো মাছ আর কি, সোজা কথা। হ্যাঁ, তো বা তোমরা তো ইয়া খাও, ওই যে ড্রাই ফ্রুট তো খাও, তাই না? ড্রাই ফ্রুট তো খাও। তো বিষয়টা একটু ঠান্ডা মাথায় ব্যাখ্যা করি। শুটকি কাজটা কি করে? মনে করো একটা মাছ যেটাকে আমি শুকাইতে চাই, আমি কি করি, এই মাছের উপর লবণ দিয়ে দিই। লবণ হচ্ছে পানি গ্রাহী, পানিকে খাইতে চায় আর কি, লবণ গ্রহণ করতে চায়। একটা মাছের উপর যদি আমি লবণ দিয়ে রাখি, লবণ কি করবে, মাছের ভিতরে ময়েশ্চার, আর্দ্রতা বা মানে পানি জাতীয় অংশগুলো শুষে নেয়, তখন ভিতরে আর কোনো পানি থাকে না। আর শোনো, মনে রাখবা, পানি যেখানে বেশি, পানি যেখানে বেশি সেখানে ব্যাকটেরিয়া জন্মানোর প্রবণতা বেশি। তো এটাকেই একটা শব্দ বলে এডব্লিউ। এডব্লিউ মানে ওয়াটার অ্যাক্টিভিটি। ওয়াটার অ্যাক্টিভিটি সবসময় মনে রাখবা, ওয়াটার অ্যাক্টিভিটির ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত লিমিটেড। 0 মানে হচ্ছে এখানে পানির পরিমাণ একদমই নাই, এটা পুরো শুটকি, একদমই কোনো পানি নেই। আর 1 মানে হচ্ছে এখানে সর্বোচ্চ পরিমাণ পানি আছে, মানে এখানে ব্যাকটেরিয়া জন্মানো সবচেয়ে বেশি ইজি। হ্যাঁ, তো একটা স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.6, মানে এডব্লিউ এর মান যদি 0.6 থেকে কম থাকে তার মানে এটারে আমরা বলি ভালো, এর চেয়ে বেশি থাকলে খারাপ। দেখাবো এটা। তো শুটকি যখন আমরা বানাই, তাহলে বলো তো 3 কেজি শুটকি আর 3 কেজি কাঁচা মাছ, মানে কোনটা আসলে মাছের পরিমাণ বেশি, বলতে পারবা? আচ্ছা, একটা হিসাব দেই। 1 কেজি শুটকি তৈরি করতে মাছের, হ্যাঁ, মোটামুটি 3 থেকে 4 কেজি কাঁচা মাছ লাগে। ওই যে শুকায় ওজন কমে যায়, ময়েশ্চারটা কমে যায়, এজন্য 1 কেজি শুটকি বানাইতে 3-4 কেজি মাছ লাগে, দেখে শুটকির দামটা একটু বেশি হয় তুলনামূলক, বুঝছো? এই আচ্ছা, এটা একটা গেল হিসাব। আরেকটা হচ্ছে এই যে ড্রাই ফ্রুট যে খাও না, এটাকে কি বলে জানো? কেস হার্ডেনিং বলে। কেস হার্ডেনিং, এটার অর্থ কি জানো? ওই যে ড্রাই ফ্রুটে কি করে, ড্রাই ফ্রুট গুলাতে কি করে, ওদেরকে বাইরের থেকে মানে ওদের ভিতরে যে আর্দ্রতা অংশটা থাকে, জলীয় অংশটা শুষে নেয়। শুষে নিয়ে তাহলে কি বাইরের যে স্তরটা শক্ত শক্ত হয়ে যায় না, ড্রাই ফ্রুট শক্ত শক্ত। কেস মানে বাইরের স্তর, বাইরের স্তর হার্ড হইছে মানে শক্ত হইছে, মানে কেস হার্ডেনিং মানে বাইরের স্তরটাকে শক্ত করে দেয় যাতে আর ভিতরে কোনো পানি টানি ঢুকতে না পারে। মানে ভিতরে তো এমনিও পানি নেই, আর পানি যত কম থাকবে ব্যাকটেরিয়া ভাইরাস জন্মানোর প্রবণতা তত কম থাকবে, এটাই। তাহলে কেস হার্ডেনিং করে এইসব ড্রাই ফ্রুট তৈরি করা হয়। ক্লিয়ার সবাই? বলো, কেস হার্ডেনিং করে এসব ড্রাই ফ্রুট তৈরি করা হয়। সবভাবেই হইতে পারে, ওটা কোনো সমস্যা নাই জোহরা। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছি। ওকে, চিনি দিয়ে, লবণ দিয়ে, সবকিছু দিয়ে, ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো, কি কি দিয়ে ফুড প্রিজার্ভ করা হয়, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, ওকে, এই যে যেটা তোমাদেরকে পড়াইছি এডব্লিউ এর ভ্যালুটা আর কি। তো এই যে দেখো এডব্লিউ এর ভ্যালু কি বলছে, 0 মানে কি খাদ্যবস্তু সম্পূর্ণ শুষ্ক। হ্যাঁ, আবার এডব্লিউ এর ভ্যালু 0.6 এর কম হওয়া মানে কি, ওটা ভালো, ওটাকে কৌটাজাত করা যাবে। কৌটাজাত মানে ক্যানিং করা যাবে আর কি, খাওয়া যাবে, ভালো। কিন্তু যতই এটার মান বাড়তে থাকে, দেখো 0.8 এর মানে বাড়া মানে ছত্রাকের জন্য উপযুক্ত, 0.8 এর বাড়া মানে হচ্ছে ইস্টের জন্য উপযুক্ত, 0.9 এর উপরে মানে হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য উপযুক্ত। মানে এই রেঞ্জটা হলো খারাপ, মানে ভাইরাস ব্যাকটেরিয়া জন্মাইতে পারবে। কিন্তু 0.6 এর কম থাকা মানে ভালো, এখানে ভাইরাস ব্যাকটেরিয়া জন্মাইতে পারবে না, তার মানে ওদেরকে খাদ্য সংরক্ষণ, কৌটাজাতকরণ সবকিছু করা যাবে। ওকে, এটাই একটা রেঞ্জ বলছে যেটা তোমাদেরকে পড়াইছি, ওয়াটার অ্যাক্টিভিটি। বুঝছো? সবাই কি বুঝতে পারছো? বলো, এটা রেঞ্জ আর কি, এটা তো স্লাইডে দিয়ে দিব, সমস্যা নেই। মানে 0.6 থাকা ভালো আর কি, 0.6 এর কম আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপর দেখো ফ্রিজিং, ডিপ ফ্রিজিং। এই কোথায় ঠান্ডা বেশি থাকে, ফ্রিজারে নাকি ডিপ ফ্রিজারে? বলো, তোমরাই বলো, এটা আমার বলার দরকার নেই। এটা একটা মেশিন আছে মাপার জন্য আর কি, এটা, হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের ল্যাবে টেস্ট করা হয় ভাই, আর কিছুই না। ডিপ ফ্রিজে, তাই না? এটাই যখন কোনো নরমাল জিনিস সংরক্ষণ করা লাগবে কিছু অল্প কিছু দিনের জন্য, তখন তুমি কি করবে, ফ্রিজিং বা শীতলীকরণ, যেখানে তাপমাত্রা থাকে কম, তাপমাত্রা থাকে কম 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর যখন অনেক দিন সংরক্ষণ করা লাগবে কোনো কিছু, তখন তুমি করবে ডিপ ফ্রিজিং বা হিমায়ন, তখন তাপমাত্রা অনেক কম থাকে, -5 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস। এই -5 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফ্রিজিং এর টেম্পারেচার যত থাকে, ডিপ ফ্রিজিং এ মাইনাসের দিকে থাকে। ডিপ ফ্রিজ করলে বেশি দিন সংরক্ষণ করা যায়,
আর ফ্রিজিং করলে মোটামুটি অল্প কয়েকদিন সংরক্ষণ করা যায়। এটা তো বাস্তবেই তোমরা দেখছো, পাইছো না? এ মানে অ্যাক্টিভিটি, ডাব্লিউ মানে ওয়াটার, ওয়াটার অ্যাক্টিভিটি মানে পানির মধ্যে ব্যাকটেরিয়া থাকবে কি থাকবে না সেটার অ্যাক্টিভিটি। 1 মানে ব্যাকটেরিয়া বেশি থাকতে পারবে, 0 মানে ব্যাকটেরিয়া থাকতে পারবে না, মানে পানিই নেই, শুকনা। বুঝতে পেরেছি? বলো এই দিকগুলো বুঝতে পারছি? এতক্ষণ যা যা বলছি এই চ্যাপ্টারে বুঝতে পারছি? ওকে, আলহামদুলিল্লাহ। তাইলে দ্রবণে অ্যাসিড বেস যেটা বাকি থাকে ওটা ঘনমাত্রা ইউজ করে, হ্যাঁ 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 ওইটারই ইউজ করে বাকিটা। আচ্ছা, না আজকে ব্রেক দিব না, আমার পড়া শেষ অলরেডি। হ্যাঁ, এই যে আজকে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, চেষ্টা করবা। এটা দেখো কোথায় আসছে, রাজশাহী বোর্ডে আসছে 2022 সালে, ঠিক আছে? রাজশাহী বোর্ড 2022 সালে কিন্তু এটা আসছে। রেঞ্জটা কিছু না, এটা জাস্ট ওই যে কিছু ভ্যালু থাকে না, পিএইচ এ যেমন একটা রেঞ্জ বলে না 0 থেকে 14, ওরকম একটা এডব্লিউ রেঞ্জ। 0 মানে পানি নাই, তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া জন্মাতে পারবেন, এটা ভালো। 1 মানে কি সবচেয়ে বেশি পানি আছে, 100% পানি আছে, তার মানে এটা খারাপ, ভাইরাস ব্যাকটেরিয়া জন্মাতে পারবে। এই রেঞ্জের মধ্যে 0.6 এর কম থাকলে ভালো, 0.6 এর বেশি থাকলে খারাপ, এটাই মিম। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্রতি ক্লাস শেষে তো বলে দিই ভাইয়া যে কোনটা কেমনে যেতে হবে না যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডলোমাইট একটা আকরিক আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে তোমরা ইয়া করবা, হোমওয়ার্ক, এটা হচ্ছে বাসায় করে ট্রাই করবা। আর হ্যাঁ অবশ্যই শোনো ভাইয়া কি বলছি, ফার্স্ট ইয়ারে ফুল সিলেবাসই পড়াচ্ছি কেমিস্ট্রি, ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারেরটা তোমাদেরকে লিখে দিবে সিলেবাসে, ফার্স্ট ইয়ারেরটা অ্যাটলিস্ট ভাইয়া ফুল সিলেবাসই পড়াচ্ছি, টেনশনের কোনো কারণ নাই, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াচ্ছি, টেনশন কইরো না। ইভেন গতদিন যে ইয়াটা পড়াইছি ভাইয়া, না 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 কোনো সমস্যা নেই, এটা তো ভালো, আমি তো আছি সহজ করার জন্য। হ্যাঁ, একটা যে বিষয়টা আছে যে আমি ফার্স্ট ইয়ারে যেটা বললাম যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াইছি, ইভেন গত ক্লাসে যেটা পড়াইছি না তাপপ্রসারণ, এটা কিন্তু শর্ট সিলেবাসে নাই, তারপরে পড়াইছি, প্রত্যেকটা ধরে ধরে ম্যাথও করাইছি, এটাই বললাম। ফার্স্ট ইয়ারটা অ্যাটলিস্ট ফুল সিলেবাসটা শেষ করতেছি। হ্যাঁ, সো আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ওটা জানাবে ভাইয়া ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ছোট একটা ক্লাস, তোমরা সবাই পরীক্ষাটা অ্যাটেন্ড করো প্লিজ দয়া করে। দেখি চ্যাপ্টার 4 এ তোমাদের প্রিপারেশনটা কেমন, এটাও ভাই একটু চেক করব, আর তোমাদের প্রশ্নের উত্তরগুলো একটু দেই আর কি। হ্যাঁ, যে জাওয়াদ লিখছিল ভাইয়া 2 3 1 যা পড়ছিলাম ভুলে গেছি, ভাইয়া কোনো সমস্যা নাই, যদি ভুলে থাকো যেহেতু ভিডিওগুলো আছে, ভিডিওগুলো আরেকবার একটু দেখো, ভিডিওগুলো দেখা যেহেতু একটু সময় সাপেক্ষ, 2x করে একটু দেখো, অথবা পিডিএফ গুলো একবার দেখো, হয়তো যদি মনে আসে, আর যদি মনে না আসে প্রতি 2 দিন পর পর একটা করে ভিডিও দেখবা। হ্যাঁ, তাহলে দেখবা আবার একটু মনে আসার একটা চান্স, তখন যখন ভিডিওটা দেখবা তখন নোট করে ফেলবা, ভয়ের কোনো কারণ নাই ভাই, আমি গত এক সপ্তাহ যা করছি আমার কিছুই মনে নেই। সো তুমি তো আরো এটা 1 2 মাস আগে পড়ছো, সো এটা কেন মনে থাকবে, স্বাভাবিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, বাট দেখবা যখন পড়বা দেখবা আসলে ভুলো নাই জিনিসটা, মনে নাই। ভোলা আর মনে না থাকার মধ্যে একটু ডিফারেন্স আছে। মনে না থাকা মানে হচ্ছে যে তুমি জিনিসটা মানে একদমই খেয়ে ফেলাইছো, আর ভুলে গেছো মানে হচ্ছে হ্যাঁ মনে আছে আরেকবার দেখলে মনে পড়ে যাবে, এই আর কি, ঠিক আছে? সো এটা টেনশনের কোনো কারণ নেই যাওয়ার। আর এটা হচ্ছে খুশবু যেটা বলছিলা যে চ্যাপ্টারে ইয়ার ব্যাপারটা, হ্যাঁ, তো এটা নিয়ে এত টেনশনের কোনো কারণ নেই খুশবু। টিচাররা একটু কাটে কেন, একটু রাগ থাকে উদ্ভাসের প্রতি বা বিভিন্ন কোচিং এর প্রতি, যে তারা একটু সহজভাবে পড়ায়, টিচারদের এটা একটু রাগ লাগে যে তুমি টিচারদের কাছে কেন পড়তেছো না, বুঝছো? ওই রাগের কারণে কাটাকাটি করে, এগুলা নিয়ে টেনশন নিও না, এগুলা 2 দিনের জিনিস, ইট উইল পাস। সো যেভাবে করতেছে ওইভাবে করতে থাকো, ভাইয়ারা ক্লাসে যেভাবে করে সেটা সব পরীক্ষায় লেখার মতোই করেই করাই, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে, এই চ্যাপ্টারটা অনেক, আরে না 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 নাফিসা, দেখবো আস্তে আস্তে ইনশাল্লাহ, আমরা দেখবো কি হয়, টেনশনের কোনো কারণ নাই। টার্ম বাকি রেখে সমস্যা নাই, সমস্যা নাই, আমরা চেষ্টা করব মাহফুজ এটা সলভ করার, আস্তে ধীরে আমরা সলভ করবো, অসুবিধা নেই। করণ বলেন কি কি মৌল শনাক্তকরণ, ওই যে অবজেক্টিভ যেগুলো থাকে ওগুলো জাস্ট নরমাল। আচ্ছা, তোমার একটা জিনিস বুঝাই, তোমাদের সবাই একটা জিনিস বলি, ধরো আয়ন শনাক্তকরণ, চা কিভাবে বানায়, এটা তো একটা ফিক্সড পদ্ধতি তাই না? এখন তুমি যদি ধরো আমাকে জিজ্ঞেস করো ভাইয়া চা কেমনে বানায় আমাকে একটু বুঝাই দেন, আসলে এটা কিন্তু একটা মানে মিথ্যা কথা বলা হবে যে আমি তোমাকে বুঝাইতেছি, আমি কিন্তু বুঝাইতেছি না, আমি তোমাকে প্রসেসটা বলতেছি। এখন আমি যদি চা বানানোর প্রসেসে তোমার যদি রুটি বানানো শিখাই তাহলে কি হবে? হবে না। কিছু জিনিস মুখস্থ করা লাগে, আয়ন শনাক্ত ব্যাপারটাও একটা মুখস্থকরণ ব্যাপার, এটা আসলে বোঝানোর তেমন কিছু নাই বলে আমার মনে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই চ্যাপ্টার ইজি আছে ভাইয়া, ইনশাল্লাহ আমরা ইজিলি শেষ করতে পারবো আশা করি, ইনশাল্লাহ একসাথে থাকলে ইনশাল্লাহ সবকিছুই ইজিলি শেষ হবে আশা করি ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। ওকে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর তোমাদের যে এক্সামটা আছে ক্লাসের পরে তোমরা এক্সামটা দিয়ে দিবা, যেহেতু এখন নামাজের সময় তোমরা হচ্ছে লিভ নিতে পারো, নামাজ পড়ে হচ্ছে তোমরা অবশ্যই এক্সামটাতে অ্যাটেন্ড করবা, ঠিক আছে? হ্যাঁ, কিউএনএ অপশনটাও তোমাদের এইচএসসি এক্সাম পর্যন্ত থাকবে, জিতনি কোশ্চেন করেছো। তোমাদের এই কোর্স মানে যে হইছে এর আন্ডারে যত সার্ভিস সমূহ আছে
মানে আমাদের উদ্ভাসের পক্ষ থেকে যতগুলো সেবা আছে এই কোর্সের মধ্যে সবগুলাই হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে। যেমন হচ্ছে ভিডিওর যে রেকর্ডিং গুলো আছে, দেন পিডিএফ গুলো আছে, আমাদের কোশ্চেন অ্যান্সার যে অপশনটা আছে, সবগুলাই হচ্ছে তোমাদের কাছে এইচএসসি এক্সাম পর্যন্ত থাকবে। ঠিক আছে, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আর কোনো কোশ্চেন আছে? সেকেন্ড ইয়ার কোর্স কবে শুরু হবে তোমাদের ইয়ার ফাইনাল এক্সামের উপর ডিপেন্ড করবে। তো আমরা হয়তো বা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলবো কোনো এক ক্লাসে যে তোমাদের কবে নাগাদ ইয়ার ফাইনাল এক্সামটা হতে পারে। তো এটার পর বেস করে আমরা দেখবো যে সংখ্যাগরিষ্ঠ মানে কলেজগুলোতে যে কবে নাগাদ হচ্ছে, দেন আমরা হচ্ছে আমাদের যে রুটিনটা আছে সেকেন্ড ইয়ার, ওই রুটিনটা ক্রিয়েট করব, দেন হচ্ছে কোর্সটা লঞ্চ করে দেবো তোমাদের সামনে। হয়তো বা সেপ্টেম্বরে না হলে অক্টোবরের ফার্স্টের দিকে হইতে পারে, বাট এখনো মানে ইয়ে করা হয়নি। ঠিক আছে, ওকে শারুনি, ট্রাই করব। এটা নিয়ে আলোচনা চলতেছে কতক্ষণ পর্যন্ত দেওয়া যায়। ক্লাসগুলো সারা জীবনের জন্য থাকলে ভালো। আচ্ছা, না আজকে 10টা পর্যন্ত থাকবে, যেহেতু তোমাদের এক্সামটা ক্রিয়েট করা হয়েছে 10টা পর্যন্ত, 10টা পর্যন্ত থাকবে। তো এর আগেই হচ্ছে এক্সামটা অবশ্যই সাবমিট করে দিবা। ওকে, আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ মুস্তাসিম, তোমাদের সেকেন্ড ইয়ার কোর্সের জন্য অবশ্যই আবার সেকেন্ড ইয়ার নতুন করে ভর্তি হতে হবে তোমাদেরকে। ঠিক আছে।